আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি আল্লাহর রহমতে তোমরা সবাই ভালো আছো। আজ আমরা ফিনান্স, ব্যাংকিং ও বীমা দ্বিতীয় পত্রের জীবন বীমার সৃজনশীল প্রশ্ন নিয়ে এবং বহু নির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব। শিক্ষার্থীবৃন্দ, একটি প্রশ্ন দেখছি। গত বছর 2019 সালে ঢাকা বোর্ডে এই প্রশ্নটি এসেছিল। দেখো, জামাল সাহেবের একমাত্র সন্তান সুমি। সুমি বিবাহিতা। জামাল সাহেব তার বিবাহিতা কন্যার ভবিষ্যতের কথা চিন্তা করে সুমির নামে একটি জীবন বীমা পলিসি খুলতে চাইলে বীমা কোম্পানি অস্বীকৃতি জানায়। অন্যদিকে সুমির স্বামী আফজাল সুমির নামে একটি জীবন বীমা পলিসি খুলেন। তবে পলিসি খোলার সময় আফজাল সাহেব সুমির অসুস্থতার কথা বীমা কোম্পানির কাছে তুলে ধরেননি। এখন প্রশ্ন হচ্ছে, বীমা কি? তো প্রশ্নটি দেখে তোমাদের কি মনে হচ্ছে? যে বাবার সন্তান হিসেবে সুমি বিবাহিতা হওয়ায় জামাল সাহেব বীমা করতে গিয়ে পারেননি, বীমা করেছেন তার স্বামী। এখন স্বামী বীমা করেছেন, কিন্তু স্ত্রী সুমি যে অসুস্থ এই কথাটি কোম্পানির কাছে গোপন করেছেন। প্রশ্ন হচ্ছে, বীমা কি? তোমরা বলবে, মানুষের জীবন ও সম্পত্তিকে ঘিরে যে ঝুঁকি বিদ্যমান তার বিরুদ্ধে আর্থিক প্রতিরক্ষার ব্যবস্থাই হলো বীমা। প্রত্যক্ষ কারণ নীতি বলতে কি বোঝায়? এখানে নাম্বার হচ্ছে অনুধাবনমূলক 2। তোমাকে এখানে 2টি প্যারা লিখতে হবে। প্রথমে হচ্ছে প্রত্যক্ষ কারণ নীতি কি, তারপরে দ্বিতীয় প্যারায় লিখবে বিস্তারিত ব্যাখ্যা। তাহলে প্রত্যক্ষ কারণের নীতি বলতে বোঝায় বীমা চুক্তিতে উল্লেখ কারণের সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পর্কিত এমন কিছুর ফলে জীবন বা সম্পত্তির হানি হলেই বীমা কোম্পানি ক্ষতিপূরণ করবে। অর্থাৎ যে চুক্তিতে কোম্পানির সাথে বীমা গ্রহীতার যে বিষয়টি নিয়ে নির্দিষ্ট করে চুক্তি করা হলো, শুধুমাত্র সেই বিষয়ে ক্ষতি হলেই কোম্পানি প্রত্যক্ষ কারণে কোম্পানি ক্ষতিপূরণ করবে। এর বাইরে কিছু হলে কিন্তু কোম্পানি ক্ষতিপূরণ করে না। তাহলে এই হচ্ছে জ্ঞান। এবার অনুধাবনে তোমরা লিখবে যে প্রত্যক্ষ কারণ হচ্ছে জীবন বীমা, সম্পত্তি বীমা সকল ক্ষেত্রে প্রযোজ্য। ক্ষতি হলে চুক্তিতে উল্লেখিত কোনো কারণে প্রত্যক্ষ প্রভাবে যদি ক্ষতি হয়েছে কিনা বীমা কোম্পানি যাচাই করে, তাহলে সেটি হচ্ছে প্রত্যক্ষ কারণের নীতি। আর এই প্রত্যক্ষ কারণ ছাড়া, অর্থাৎ পরোক্ষ কোনো কারণে যদি সম্পত্তির ক্ষতি হয়ে থাকে, তাহলে কিন্তু বীমা কোম্পানি ক্ষতিপূরণ দিবে না। জীবনের ক্ষেত্রেও পরোক্ষ কোনো কারণে যদি ক্ষতি হয়ে থাকে, তাহলে কোম্পানি ক্ষতিপূরণ দিতে বাধ্য থাকে না। গ নাম্বার প্রশ্ন, উদ্দীপকে আফজাল সাহেব অর্থাৎ সুমির স্বামী সুমির নামে যে জীবন বীমা পলিসিটি খুলেছেন, সেখানে বীমার কোন নীতিটি লঙ্ঘন করেছেন? তিনি গোপন করেছেন, তাই না, তার অসুস্থতার বিষয়টি। তাহলে তোমাকে বলতে হবে, পুরো লাইনটি তুলবে। গ নাম্বার উত্তরে তোমাকে 3 নাম্বার পাওয়ার জন্য 3টি প্যারা করতে হবে। প্রথমে হচ্ছে জ্ঞান, তারপরে অনুধাবন এবং লাস্টে হচ্ছে প্রয়োগ। এখানে দেখো, উদ্দীপকে তুমি জ্ঞানে লিখবে, হুবহু প্রশ্নটি তুলবে, শুধু মাঝখানে উত্তর শব্দটি ঢোকাবে। উদ্দীপকে আফজাল সাহেব সুমির নামে জীবন বীমা পলিসি খোলার সময় বীমার কোন নীতিটি বলো? সৎবিশ্বাসের নীতিটি লঙ্ঘন করেছেন, তাই না? জীবন বীমা বা যে কোনো বীমার ক্ষেত্রে নীতিগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ নীতি হচ্ছে চূড়ান্ত সৎবিশ্বাসের নীতি। অর্থাৎ বীমাকারী এবং বীমা গ্রহীতা উভয় পক্ষই একে অন্যের কাছে সকল বিষয় বিস্তারিত বর্ণনা তুলে ধরবেন। এখানে কোনো বিষয় গোপন করা যাবে না এবং কোনো বিষয় প্রতারণা বা মিথ্যা বর্ণনাও করা যাবে না। যদি এরকম প্রমাণিত হয়, তাহলে কিন্তু চুক্তি বাতিল হয়ে যাবে। তাহলে এই যে জ্ঞানে বললে যে এটি
চূড়ান্ত সৎবিশ্বাসের নীতি লঙ্ঘন করেছেন, এখানে তুমি পাবে জ্ঞানের 1। এবার অনুধাবনে গিয়ে লিখবে বীমা চুক্তিতে বীমাকারী ও বীমা গ্রহীতার মধ্যে সৎবিশ্বাসের সম্পর্ক প্রতিষ্ঠিত হয়। বীমায় সৎবিশ্বাসের সম্পর্ক বলতে বীমা সম্পর্কিত সকল গুরুত্বপূর্ণ তথ্য সঠিকভাবে উপস্থাপনের বাধ্যবাধকতাকে বুঝায়। এই যে সৎবিশ্বাসের ব্যাখ্যাটুকু করলে এতে তুমি অনুধাবনের 1 নাম্বার পাবে। আলাদা করে ব্যাখ্যা করে সুন্দর করে এটি লিখতে হবে। এবার তৃতীয় অংশ হচ্ছে প্রয়োগমূলক, অর্থাৎ প্রয়োগমূলক মানেই হচ্ছে উদ্দীপক থেকে জিনিসটি কিভাবে সঠিক উত্তরের দিকে তুমি প্রমাণ করতে পারছো। অর্থাৎ এখানে তোমাকে বুদ্ধি খাটিয়ে, তোমার সৃজনশীলতা খাটিয়ে উদ্দীপক পড়ে সঠিক উত্তরের দিকে তুমি যাচ্ছ। এখানে তুমি লিখবে যে উদ্দীপকে সুমির স্বামী আফজাল সাহেব তিনি সুমির নামে একটি জীবন বীমা পলিসি খুলেছেন। তবে পলিসি খোলার সময় আফজাল সাহেব সুমির অসুস্থতার কথা বীমা কোম্পানির কাছে জানাননি। অথচ এই ধরনের একটি আবশ্যকীয় তথ্য অবশ্যই আফজাল সাহেবের উচিত ছিল বীমাকারীর কাছে বা বীমা কোম্পানিকে জানানো। তিনি এই তথ্যটি প্রকাশ করেননি। তাই নিঃসন্দেহে বলা যায় আফজাল সাহেব সুমির নামে জীবন বীমা পলিসি খোলার সময় বীমার সৎবিশ্বাসের সম্পর্কের নীতিটি লঙ্ঘন করেছেন। তাহলে বুঝতে পেরেছ শিক্ষার্থীবৃন্দ, এই 3 নাম্বার মানে প্রয়োগমূলক উত্তরে 3টি অংশ, জ্ঞান, অনুধাবন এবং প্রয়োগ। এখানে পার্ট পার্ট করে জ্ঞানে উত্তরটি তুলবে, অনুধাবনে গিয়ে ব্যাখ্যা করবে এবং প্রয়োগে গিয়ে প্রমাণ করে তুমি দেখাবে যে এই নীতির কারণে এই মিস্টার আফজাল এই নীতিটি লঙ্ঘন করেছেন। যেমন চূড়ান্ত সৎবিশ্বাসের নীতিটি লঙ্ঘন করেছেন, এই কথাটি তুমি প্রমাণ করে দেখালে যে এভাবে গোপন করে লঙ্ঘন করেছেন। ঠিক আছে। এবার ঘ নাম্বার, উদ্দীপকে জামাল সাহেব সুমির নামে জীবন বীমা পলিসি খুলতে বীমা কোম্পানি অস্বীকৃতির যৌক্তিকতা বিশ্লেষণ করো। দেখো তোমার কাছে এই জিনিসটা কেমন কষ্টকর মনে হচ্ছে না, যে বাবার সন্তান জামাল সাহেবের একমাত্র মেয়ে সুমি, অথচ বীমা করতে গিয়ে বীমা কোম্পানি সেটাকে অস্বীকার করলো। তোমার কাছে মনে হবে যে এটা কেন হলো। আসলে বিষয়টি খুবই পরিষ্কার। বীমা চুক্তির ক্ষেত্রে তোমরা মনে করে দেখো, এখানে বীমাযোগ্য স্বার্থ থাকতে হবে। বীমাকৃত বিষয়বস্তুর উপর বীমা গ্রহীতার আর্থিক স্বার্থ থাকলে সেটির উপর বীমা গ্রহীতা বীমা কোম্পানির সাথে চুক্তি করতে পারেন। সুমি যতদিন অবিবাহিত ছিল ততদিন সুমির বাবা সুমিকে কেন্দ্র করে বীমা চুক্তি করতে পারত, কিন্তু যখন সুমি বিবাহিতা হয়ে গেলেন তখন এই সুমির উপর একমাত্র সুমির স্বামীর বীমাযোগ্য স্বার্থ আছে। সেই কারণে জনাব জামাল সাহেব তিনি চুক্তিটি করতে গিয়ে বীমা কোম্পানির কাছে তিনি প্রত্যাখ্যাত হয়েছেন, মানে অস্বীকৃতি পেয়েছেন। এখানে তুমি জ্ঞানে বলবে যে সুমির জীবনের উপর জামাল সাহেবের বীমাযোগ্য স্বার্থ না থাকায় সুমির নামে জীবন বীমা পলিসি খুলতে বীমা কোম্পানি অস্বীকৃতি জানানোটি যৌক্তিক হয়েছে। কারণ তোমাকে জিজ্ঞেস করেছে যে এটা যৌক্তিকতা বিশ্লেষণ করো, তখন তুমি বলবে এটা যৌক্তিক হয়েছে। এবার অনুধাবনে গিয়ে বলবে যে এই যে বীমাযোগ্য স্বার্থ বিষয়টা কি। এখন তুমি বলবে যে বীমাযোগ্য স্বার্থ হলো বীমাকৃত বিষয়বস্তুর উপর বীমা গ্রহীতার আর্থিক স্বার্থ। এখন ব্যাখ্যা করো। যে ব্যক্তির জীবনের উপর বীমা পলিসি গ্রহণ করা হবে প্রস্তাবকারীর অবশ্যই তার উপর আর্থিক স্বার্থ থাকতে হবে। এই হচ্ছে অনুধাবনের 1 নাম্বার পাবে। এবার প্রয়োগে গিয়ে দেখো, বলবে যে উদ্দীপকে দেখা যায় জনাব সাহেব তার বিবাহিত কন্যার ভবিষ্যতের কথা চিন্তা করে সুমির নামে একটি জীবন বীমা পলিসি খুলতে চাইলেন, কিন্তু বীমা কোম্পানি অস্বীকার করল। কারণ সুমি বিবাহিতা হওয়ায় তার জীবনের উপর তার বাবার আইনগত কোনো বীমাযোগ্য স্বার্থ নেই। তার স্বামীর আইনগত আর্থিক স্বার্থ বিদ্যমান আছে, তাই বাবা হিসাবে তিনি বীমা করতে পারেননি। এবার প্রয়োগে গিয়ে বলবে
উচ্চতর দক্ষতায় গিয়ে বলবে যে পিতামাতা এবং সন্তান পরস্পর গভীরভাবে সম্পর্কযুক্ত, কিন্তু পিতামাতা যদি সন্তানের উপর আর্থিকভাবে নির্ভরশীল না হন তাহলে তারাও সন্তানের জীবনের উপর বীমা পলিসি করতে পারেন না। অর্থাৎ সুমির বাবা কিন্তু সুমির উপর নির্ভরশীল না, যে সুমির আয় রোজগার এর উপরে সুমির বাবা নির্ভরশীল না। তাই এক্ষেত্রে পিতামাতা ও সন্তান হলেও তাদের মধ্যে পারস্পরিক আর্থিক সম্পর্ক ও নির্ভরশীলতা না থাকায় বীমাযোগ্য স্বার্থ এখানে অনুপস্থিত। যে কারণে জামাল সাহেবের একমাত্র সন্তান সুমি বিবাহিত হওয়ায় তার উপার্জনের উপর পিতা হিসাবে জামাল সাহেবের নির্ভরশীলতা নেই এবং পারস্পরিক সুমি এবং তার বাবার মধ্যে আর্থিক কোনো সম্পর্ক নেই বলে স্বামী তার উপর বীমা করতে পারলো, বাবা পারলো না। তাই বলা যায় বীমাযোগ্য স্বার্থ না থাকায় জামাল সাহেব সুমির নামে জীবন বীমা পলিসি খুলতে বীমা কোম্পানির অস্বীকৃতি জানানোটি যৌক্তিক হয়েছে। বুঝতে পেরেছ শিক্ষার্থীবৃন্দ? এখানে 4টি প্যারা, 4টি অংশে তুমি এক এক করে মোট 4 নাম্বার পেতে পারো। তবে খুব ভালো করে লক্ষ্য করবে, গ নাম্বার উত্তর এবং ঘ নাম্বার উত্তরে যদি জ্ঞান তুমি ভুল করো তাহলে কিন্তু তোমার এক্সামিনার অনুধাবন প্রয়োগ এগুলো যত সুন্দর করে লিখো না কেন বাকিগুলো পড়বেনই না। কারণ হচ্ছে তুমি জ্ঞানে পরিষ্কার না, তাহলে তুমি জ্ঞানে তুমি ধরতেই পারলে না সঠিক উত্তর কোনটি। যেমন ধরো গতে বলছে কোন নীতিটি লঙ্ঘন করেছেন, তাই না? এখন যদি তুমি গ নাম্বারে চূড়ান্ত সদ্বিশ্বাসের নীতি না বলে অন্য কোনো নীতির নাম বলো তাহলে এক্সামিনার এখানে একটি গোল দাগ করে 0 নাম্বার বসায় দিবেন, অর্থাৎ তোমার জ্ঞান ভুল। এবং ঘ নাম্বার উচ্চতর দক্ষতা প্রশ্নে এখানে বীমাযোগ্য স্বার্থ না থাকায়, তাই না, অস্বীকৃতি করেছেন। এখন যদি তুমি বীমাযোগ্য স্বার্থ কথাটি না বলে অন্য কোনো ব্যাখ্যা করো তাহলে এক্সামিনার এখানেই গোল দাগ দিয়ে ভুল অংশটি দেখিয়ে দিবেন এবং বা পাশে সুন্দর করে 2টা 0 বসায় দিবেন। সেজন্য তোমাদের গ এবং ঘ নাম্বারের জ্ঞানটি পরিষ্কারভাবে বুঝে নিতে হবে। আরেকটি বিষয় ক এবং খ, এখানে দেখো ক এবং খ এই 2টি প্রশ্ন এক্সামিনার ইচ্ছা করলে যে কোনো বিমার কোনো সৃজনশীল প্রশ্নের এখানে শুধু বিমা, জীবন, অগ্নি, নৌ, বিবিধ বিমা এর যে কোনো বিমার প্রশ্ন জ্ঞান এবং অনুধাবনে একটি সৃজনশীল প্রশ্নে ঢুকাতে পারেন। তাহলে তোমার এই সৃজনশীল প্রশ্নে ক এবং খ নাম্বার প্রশ্ন যে কোনো বিমার অধ্যায় থেকেই আসতে পারে। গ আর ঘ নাম্বার প্রশ্ন শুধুমাত্র সৃজনশীল প্রশ্ন রিলেটেড। তাহলে উদ্দীপক দেখে তুমি গ এবং ঘ নাম্বারের উত্তর করবে। ক খ এর উত্তর করার জন্য তোমার উদ্দীপক দেখার দরকার নেই, এটি হচ্ছে মুখস্থ বিদ্যা। ক তো সম্পূর্ণ মুখস্থ বলবে এবং খটি হচ্ছে মুখস্থ জ্ঞান এবং সেটার ব্যাখ্যা করা। শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এমসিকিউ প্রশ্নের জন্য তোমাদের কিছু তথ্য মুখস্থ রাখতে হয়। এই জীবন বীমা অধ্যায়ের কিছু তথ্য এখানে দিয়ে দিচ্ছি, তোমরা এগুলো মুখস্থ করবে। যেমন ধরো 3 নাম্বার প্রশ্নটি দেখো, সর্বপ্রথম জীবন বীমা সম্পাদন করেন কে? রিচার্ড মার্টিন। এই তথ্যগুলো এখন পরীক্ষায় তুমি গিয়ে দেখলা সর্বপ্রথম জীবন বীমা সম্পাদন করেন 4 জনের নাম দেয়া, তুমি মুখস্থ একটি জিনিসই জানো যে রিচার্ড মার্টিন, তাহলে তুমি তো তোমার চিন্তা অন্যভাবে ঘুরবে না, তুমি শুধুমাত্র রিচার্ড মার্টিনটাই মনে মনে খুঁজতে থাকবে, যেখানে পাবে সুন্দর করে বৃত্ত ভরাট করে ফেলবে। তাহলে এই নিশ্চিত উত্তরগুলো যাতে তোমার মিস না হয় এই জন্য কিছু তথ্য এখানে দিলাম, আশা করি তোমরা মুখস্থ করবে। এখানে দেখো জীবন বীমার কতগুলো গুরুত্বপূর্ণ তথ্য এখানে দেয়া আছে, আশা করি তোমরা এই প্রশ্নগুলো ভালো করে মুখস্থ করবে। এখান থেকে অনেকগুলো তথ্যই তোমার পরীক্ষায় আসতে পারে। শিক্ষার্থীবৃন্দ, আশা করছি আজকের এই সৃজনশীল প্রশ্নটি তোমরা বুঝেছো। তোমাদের কোনো ধরনের কোনো কিছু জানার থাকলে তোমরা আমাকে কমেন্ট করবে। আজ এ পর্যন্তই,
সবাই ভালো থেকো। বাড়ির কাজ এইটুকুই বাড়ির কাজ থাকবে, তোমরা এটা ভালো করে পড়বে। সবাই ভালো থেকো, সুন্দর থেকো। আল্লাহ হাফেজ।